আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গতকালকে রাতে আমার সঙ্গে একজন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি তাকে আমি একটা মেসেজ করেছিলাম, দেখলাম সিঙ্গেল টিক হয়ে রয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রি 2টোর সময় আমার কাছে ফোন এসছে, কি তুমি ঘুমিয়ে পড়েছো? না না, আপনার ফোনের জন্য জেগে আছি, বলুন। তো তার কাছ থেকে যা খবর পেলাম সেটাই আমি নোটিফিকেশনে আমি দিয়েছি, যে তারেক রহমান হচ্ছে শেষ কূটনৈতিক চাল। তাকে যে শর্তাবলী দিয়ে পাঠানো হয়েছে যে এই এই জিনিস আপনাকে করতে হবে, যদি না করেন তাহলে পরে আপনার তো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ভারতও বলেছে যে আপনার দেশে থাকা আর কোনো উপায় নেই। এখন সবে সবে তারেক রহমান সবে ফিরেছেন, তার প্রতি তাকে সময় দেওয়া হচ্ছে, তার প্রতি নজর রাখা হচ্ছে তিনি কাজকর্মগুলো ঠিকঠাক করেন কিনা। আপাতত তিনি ওই মাজারে আর এতে গিয়ে উনি জিয়ারত করছেন, সমস্ত এতে যত কবরস্থান আছে, ইনক্লুডিং বঙ্গবন্ধুর ওখানেও যাবেন বলে শোনা যাচ্ছে। তো ভারত অপেক্ষা করছে। তবে এর মধ্যে এই অপেক্ষার পর কি সিদ্ধান্ত হবে, অপেক্ষা শেষ হয়ে গেলে কি সিদ্ধান্ত হবে, এটি তো শেষ। এই প্রশ্ন আপনাদের মুখে মনে জাগবেই। সেই প্রশ্নের উত্তর আমি কালকে দেব, আজকে দেব না। আজকে আমি আপনাদের দেশের কয়েকটা খবর দিই, চমকপ্রদ খবর। সেটা হচ্ছে অজিত দোভালের এক হুমকিতে পাকিস্তান বাংলাদেশ ডিফেন্স ডিল যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত হয়ে গেল, মানে জলে চলে গেল। সেটা বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার মানে অজিত দোভাল যে হুমকি দিয়েছেন, এমন চরম হুমকি দিয়েছেন যে ইউনূসের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। ইউনূস সঙ্গে সঙ্গে একেবারে প্রেসকে ডেকে, মানে প্রেস উইংকে ডেকে একটা বিবৃতি দিতে বলেছে। তারপরেতে বলেন যে থাক, এই বিবৃতি দেওয়ার দরকার নেই, পরে যা করার করা যাবে। উনি তবে প্রেসকে একটা বিবৃতিতে উনি বলেছেন, কি বলেছেন সে প্রসঙ্গে আমি আসছি। এই যে মানে ডিফেন্স প্যাক্টটা হয়েছিল, এই ডিফেন্স প্যাক্টের মধ্যে 2-4টে জিনিস আমি জানতে পেরেছি, যেটা আমাদের ইন্টেলিজেন্স মারফত আমরা খবরটা পেয়েছি। যেমন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে ডিফেন্স প্যাক্ট হয়েছিল, সেই ডিফেন্স প্যাক্টে পাকিস্তান যেটা ঠিক করেছিল, বাংলাদেশের 8টা এয়ারবেস, 4টি সমুদ্র বন্দর এবং 12টি ভারত বাংলাদেশ সীমান্ত, মায়ানমার সীমান্ত ব্যবহার করবে। আসলে হচ্ছে মায়ানমারটা তো একটা কথার কথা, আসলে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত 12টা ব্যবহার করবে। উল্টো দিকে বাংলাদেশ পাকিস্তানের 6টি এয়ারবেস আর 4টি সমুদ্র বন্দর ব্যবহার করবে। এবং ওখানে একটা পয়েন্ট লেখা আছে যে একে অপরের প্রতি সহমর্মিতা এবং সমঝোতার ভিত্তিতে চলবে, এবং প্রতিরক্ষা বিষয়েও একে অপরের প্রতি আক্রমণ নিজের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে। সেই ডিফেন্স প্যাক্ট যেটা ছিল 31 তারিখে সই হওয়ার কথা ছিল, সেটা আপাতত জলে চলে গেল। এবার আমি কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম যে শুরু থেকেই নির্বাচন হবে না, আর নির্বাচন করতে উনি ইচ্ছুকও নন। সেটা কারণটা আমি কালকেই বলেছি, যে নির্বাচনের কি কি ধাপ থাকে, কি কি নিয়ম থাকে, সেগুলো উনি করেননি। আর জামাতের সঙ্গে যে বিএনপির যে একটা ঝামেলা লাগবে এবং ইউনূস যে মধ্যিখানে স্যান্ডউইচ হবে, সেটা আগাম আমিও বলে দিয়েছিলাম। কাল যেটা ঘটনা ঘটেছে সেটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা।
যেটা আপনাদের কাছে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে। আপনাদের তো কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে মুশকিল, যে আপনারা জানবেন কি করে। দেশবাসীকে একেবারে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু অন্ধকারে ডাকলে কি হবে? আমার মুখ তো বন্ধ করতে পারবে না, যতক্ষণ আমার মুখ খোলা আছে আমি তো বলে যাব। এখন গত রাতে 3 সদস্যের জামাতের একটি প্রতিনিধি দল যমুনাতে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন। দেখা করে তারা বলেন যে একটি দলের ওপরে কাজ করছে, কোনো নির্দিষ্ট দলের ওপরে যদি সরকার কাজ করে, বিএনপির নাম না নিয়ে কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে, তাহলে আমরা এই নির্বাচন হতে দেব না। মানে নির্বাচন হতেই দেবে না। এই যে আপনার নির্বাচনের কলা ঝুলিয়ে এই সমস্ত কিছু হচ্ছে না, জামাত পরিষ্কার জানিয়ে এসছে নির্বাচন হতে দেব না, থাকবো না, করব না, এই সমস্ত না, হতে দেব না, পরিষ্কার একটা রেড লাইন টেনে দিয়ে এসছে। তাদের অভিযোগ 30 জন ডিস্ট্রিক্ট কমিশনার বিএনপির হয়ে কাজ করছে, তাদের কোনো কথা শোনা হচ্ছে না। এবং জামাত ইদানিংকালে যতগুলো অনুরোধ সরকারের কাছে রেখেছিল, সবকটা অনুরোধ ফাইল চাপা পড়েই রয়েছে, তার একটাও কোনো কাজ দেয়নি। এটা হয়েছে 6টা সময়, আপনাদের এই বাংলাদেশ সময় 6টার সময় এই মিটিংটা হয়েছে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে, যে নির্বাচনে জামাত জিতবে না সেই নির্বাচন জামাত অংশগ্রহণও করবে না এবং নির্বাচন হতেও দেবে না। সেখানে আর যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, তৌহিদ হোসেন এবং খলিলুর রহমান। তারা একসঙ্গে চুপ করে বসে থাকেন জামাতের ওই 3 জনের দিকে চেয়ে। তারা কোনো রকম কথাবার্তা বলতে পারেনি, কারণ তাদের কথা বলার কোনো সুযোগই ছিল না। তাদের এমনই জামাতের প্রতিনিধি দলের এমনই উগ্র মূর্তি ছিল। উগ্র মূর্তি মানে যে কোনো সময় তারা একটা মব তৈরি করে যমুনাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। 32 নম্বর যেমন ভাঙা হয়েছিল, যমুনাও ওরকম ভাঙা হতে পারে। এবং ইউনূস পুরো পানি পানি হয়ে গিয়েছে তখন। পানি পানি রে, পানি পানি রে, আমাদের একটা গান আছে না, ইউনূস তখন পানি পানি হয়ে গিয়েছে। এরপর তৌহিদ হোসেন তিনি প্রেস উইংকে ডাকেন এবং একটা বিবৃতি দিয়ে দেন, বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে সরকার কাজ করছে না। এই বিবৃতিটা উনি প্রেস উইংকে দিয়ে দেন, মানে দেখান যে মানে আমাদের এই সরকার যে অভিযোগ উঠছে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। এটা হচ্ছে তাদের বক্তব্য, সরকারের বক্তব্য। এখন এনসিপি তো অস্তিত্বহীন হয়ে পড়লো। এনসিপির এই যে চ্যাংড়া প্যাংড়া গুলো, আমি বলেছিলাম না, এগুলো 2 পয়সার দাম নেই। আমাদের দেশে এসে এখানে একটা নৌকরশাহীর চাকরি পাবে না, ঝাড়ুদারের চাকরি পাবে না। তারা দল গঠন করেছে, তারা সরকার চালাবে, কে প্রধানমন্ত্রী হবে তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল। কি হুঙ্কার, আমাদের কথাই শেষ কথা, আমাদের কথাতেই সরকার চলবে। সার্জিস আহমেদ সেই কথা মনে আছে? এখন তারা এখন দেখেছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, তারা এখন মানে ভোট তাদের নেই, তারা জামাতের সঙ্গে গিয়ে পুরোপুরি হাত মিলিয়ে দিয়েছে। আর ইউনূস গোল্লা গোল্লা খেলছে। এত স্বাদের একটা দল তৈরি করেছিল ইউনূস, নিজে প্রেসিডেন্ট হবে এবং কাউকে একটা প্রধানমন্ত্রী করে দেবে, একটা পুতুল সরকার তৈরি করে তিনি আজীবন ওখানে ভোগ করে যাবেন। মাফ করবেন। এখন আমাদের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবছেন, এটাও তো আপনারা জিজ্ঞেস করবেন। শেখ হাসিনা
তিনি বলেছেন আমরা নির্বাচনমুখী দল এবং নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী তালিকা আমার প্রস্তুত আছে। এটা গতকালকে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন। তার সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে শেখ হাসিনার, প্রায় দিনে একবার তো প্রায় কথা হয়ই, কোনো একদিন যদি বাদ যায় তারপরের দিন কথা হয়। তো তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনমুখী তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেই এবং 300 আসনেই প্রার্থী দেবে এবং সেটা হবে একদম নতুন মুখ। আমি 264 জনের একটা লিস্ট করেছিলাম না, ওই 264 জনের লিস্ট বাতিল হয়ে গেছে। মানে পুরনো যত মুখ রয়েছে, হ্যাঁ সব মুখ বাদ যাবে না, যারা সততার সঙ্গে দলটা করেছে তারা নিশ্চয়ই থাকবেন, কিন্তু যারা কেবল পয়সা গুছিয়েছেন এবং ওনাকে ঘিরে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে, এখন সেই সিন্ডিকেটের মুখগুলো পরিচিত হয়ে গেছে। এই যে 18টা মাস যে গেল না, শেখ হাসিনা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলেন। এবার আমি বলেছিলাম না আপনারা এক নতুন শেখ হাসিনাকে দেখবেন, সেই নতুন শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। এবার আমার প্রথম কথাতে ফিরে আসি, যে আমি যে বলেছি যে এই যে আপনাদের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা আমি বলেছিলাম, এখন ভারত সেখানে একটা কথা বলেছে, এটা শেষ সুযোগ, কূটনৈতিক শেষ চাল দেওয়া হচ্ছে। এই চাল যদি ব্যর্থ হয়, আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ভারত কঠিন সিদ্ধান্ত নেবে। কারণ এর আগের দিন প্রেস কনফারেন্সে রণধীর জয়সওয়াল কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে, ভারত ছাড়বে না। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে তো ফেরাবেই, আমি যেটা বলেছিলাম 2 ব্যাটালিয়ান কমান্ডো দিয়ে ফেরাবে, কি করবে না করবে এগুলো আমি আগামীকাল বলবো। সবই যদি একসঙ্গে বলে দিই আপনারাই বা আমার ভিডিও দেখবেন কেন, তাই না? আপনি আমাদের এখানে হিন্দিতে আছে একটা কথা আছে, তু চালে পাতায় পাতে হাম চালে ডালে ডালে। তো আমরা বাংলায় বলি তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আপনারাও খুব বুদ্ধিমান মানুষ এবং আমি বোকাশোকা হলেও আমি কিছুটা বুঝি, তো ওটা আমি কালকে বলবো। কালকের জন্য ধৈর্য ধরে থাকুন যে শেখ হাসিনাকে 2 ব্যাটালিয়ান দিয়ে কিভাবে ফেরানো হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। একদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে গড়া দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিচ্ছেন পরিচিত কয়েকজন রাজনীতিক। মুক্তিযুদ্ধ করা বড় নেতা ফুল হাতে সহাস্য যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাত ইসলামীর জোটে। কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতাদের এতদিনের পরিকল্পনা বুঝতে না পেরে হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে দলটির অনেক নেতার মাথায়। পদত্যাগের হিড়িক লাগলেও ঘরের ছেলে হিসেবে এনসিপি জামাতের সাথে জোট করায় দলটির অনেকেই আবার খুশি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নানা চিত্র উঠে আসছে প্রতিদিন। এত কিছুর মধ্যে অধ্যাপক ইউনূসের চিন্তার বলিরেখা করুণ হচ্ছে একটি ভাবনায়, ভোটারের উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো। গত কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট বা আমরা মামুরা টাইপের ভোট হওয়ার আশঙ্কাই বেশি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব ভোটারের অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। 28 ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে গত 2 সপ্তাহে কলকাতায় থাকা দলের 1.5 ডজন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে। এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। সূত্রগুলো বলছে নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে।
বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো। সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24 ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাহ লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাসও দিয়েছেন। পদত্যাগ করা দলটির নেতা তাজনুবা জাবিন তার পোস্টে অভিযোগ করেন, জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন, যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন, এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো, নাকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে। এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে। যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12 মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকারের দপ্তর থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেক দিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন, বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28 ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয়ায় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশের হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়।
2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30% নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে, নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগবিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে, সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে, এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন, এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা, 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক 2 জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে, সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয়। রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে নানা ধরনের কৌশল, অদল বদল এবং ন্যারেটিভ তৈরি করা। 2024 সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 1 বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত। আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশে সবসময় করে এসেছে। এটাই তাদের রাজনীতি, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয়। তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না। এটি আগেও দেখেছি, এখনো হচ্ছে। এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি, গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনূসের ডিপ স্টেট। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনূস, বিএনপি, জামায়াত সকলকে। আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা, যা নিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শুধু নিশ্চুপ নয়, বরং পেছন থেকে কলকাঠিও নেড়েছেন কিনা সে বিষয়টিও আজ নানাজনে প্রশ্ন তুলছেন। আজ হোক কাল হোক আমরা ঠিক জানতে পাবো এর পেছনের কারণগুলো। যাকে আমরা কখনো কথা বলতে দেখিনি, দেশের ভেতরকার রাজনীতিতে কোনো অবদান যার নেই, দীর্ঘ 17 বছর যিনি লন্ডন থেকে ছোট্ট একটি রুম আর ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে রাজনীতির মাঠে ছিলেন বলে রাজনীতিতে ছিলেন, তাকে এনে ফেলে দেওয়া হচ্ছে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। I have a plan for the people of my country, for my country. চলুন এই উন্মোচনের রাজনীতি নিয়েই আজকে কথা বলি আমরা।
রাজনীতিতে যারা সত্যিকারের পরিবর্তন আনতে চায় তাদের জন্য লেনিনের কথা নতুন কিছু নয়। ভ্লাদিমির লেনিন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক লিখেছিলেন হালকা কোনো কৌশল বোঝাতে নয়, বরং ক্ষমতার লড়াইয়ে ধৈর্য, পিছু হটা আর সময়ের অপেক্ষার গুরুত্ব বোঝাতে তিনি লিখেছিলেন। বিপ্লব মানে সবসময় সামনে এগোনো নয়, কখনো কখনো এক পা এগিয়ে দু পা পেছনেই ভবিষ্যতের বড় চালের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ। এই সব বাস্তবতাকে মাথায় রাখলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কার হয়। যেমন 21শে আগস্টের খুনের সঙ্গে যুক্ত একজন চরিত্র কেন আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এলেন? অনেকের চোখে এটা ছিল বিস্ময়, কারো কাছে ক্ষোভের কারণ। কিন্তু রাজনীতিতে বিস্ময়ের চেয়ে হিসেবটা বড়। শেখ হাসিনা হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতা বলে দিচ্ছে যে এ ধরনের নীরবতা কখনো অর্থহীন নয়। বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনা কোনো দেশীয় মানের খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক মানের একজন স্ট্র্যাটেজিস্ট, তিনি স্টেটসম্যান। গত 17 বছর ধরে তরুণ প্রজন্ম তারেক রহমানের নাম শুনেছে, কিন্তু মানুষ হিসেবে, রাজনীতিক হিসেবে তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। লন্ডনে বসে তিনি ছিলেন অনেকটাই অপ্রাসঙ্গিক। দেশে ফিরবেন কিনা তা নিয়ে বিএনপির ভেতর দীর্ঘদিন দ্বিধা ছিল। শেখ হাসিনার অনুপস্থিতি সেই দরজাটা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু এই ফেরা আদৌ তারেকের জন্য সৌভাগ্যের কিনা নাকি বিএনপির জন্য দুর্ভাগ্যের, সেটা এখনো আমরা জানি না। সবচেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে এটাই। একটা বিষয় কিন্তু পরিষ্কার, তারেক দেশে ফিরলে তার রাজনীতির মুখোশ আর মুখের পার্থক্য গোপন থাকবে না। এতদিন প্রবাসে থাকার কারণে তার অতীত কুকর্ম নিয়ে আলোচনা ছিল সীমিত। এখন প্রতিদিন আলোচনা হবে, সমালোচনা হবে, একে একে পুরনো রেকর্ড সামনে আসবে। যারা ভয়ে সুবিধাবাদে এতদিন চুপ ছিলেন তারা মুখ খুলতে শুরু করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জামায়াত এবং এনসিপি আসছে তাদের বিষয়। যারা তারেকের রাজনীতি কাছ থেকে দেখছেন তারাও মান অভিমান ভুলে আবার এক হতে চাইবেন। এতে করে রাজনীতির বাস্তব সমীকরণ ধীরে ধীরে শেখ হাসিনার পক্ষেই যাবে। এতদিন যারা তারেককে মহামানব বানিয়ে রেখেছিলেন তারাই এখন তার আগমনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এনসিপি কিংবা ইনকিলাব জিন্দালাসের মতো দলগুলো দিনের আলোতেই অন্ধকার দেখতে শুরু করছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে নতুন হতাশা আর দ্বন্দ্ব। ক্ষমতার লোভে খাই খাই স্বভাব যাদের রাজনীতির চালিকা শক্তি, সেই বিভাজন শেষ পর্যন্ত শেখ হাসিনাকেই এগিয়ে দেবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ব্রাসেলস ভিত্তিক বিশ্লেষক থমাস কিয়ান যে বাস্তবতা তুলে ধরেছেন তা আসলে শেখ হাসিনার কৌশলকেই অপ্রত্যক্ষভাবে বৈধতা দেয়। তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে সাময়িকভাবে উজ্জীবিত করলেও এই ফেরা রাজনীতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে জামায়াতের সঙ্গে ক্ষমতার সমীকরণে। থমাস কিয়ান স্পষ্টতই দেখিয়েছেন যে অল্প ব্যবধানে নির্বাচন, দুর্বল সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা, তরুণ ভোটারদের অনিশ্চয়তা এবং দলের ভেতরের দ্বন্দ্ব সব মিলিয়ে তারেক এখন আর দূরে থেকে নিরাপদ নেতৃত্ব দিচ্ছেন না, বরং সরাসরি ঝড়ের মুখে দাঁড়িয়ে আছেন। লন্ডনে বসে থাকা অবস্থায় যে রাজনৈতিক চাপ তিনি এড়িয়ে যেতে পেরেছিলেন, দেশে এসে সেই চাপই এখন তার মূল চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চালটি কার্যকর হয়ে ওঠে আমার কাছে মনে হয়। কারণ থমাস কিয়ানের বিশ্লেষণ অনুযায়ী বিএনপি যদি দুর্বলভাবে ক্ষমতায় আসে তাহলে জামায়াত একটি শক্ত প্ল্যাটফর্ম পাবে, যা ভবিষ্যতের জন্য আরো ভয়ঙ্কর মেরুকরণ তৈরি করবে। এই অনিশ্চয়তা, দ্বন্দ্ব আর পরস্পরের উপর নির্ভরশীলতা শেষ পর্যন্ত শেখ হাসিনার রাজনীতির জন্যই জায়গা পরিষ্কার করে দেবে। অর্থাৎ তারেকের ফেরা এখন কোনো সমাধান নয়, এটি একটি উচ্চ ঝুঁকির রাজনৈতিক পরীক্ষা, যার ফলাফল শেখ হাসিনার জন্য অপেক্ষমান সুযোগ হিসাবেই ধরা যাবে বা ধরতে পারেন আপনারা। ক্ষমতায় ফেরার পথে তারেক ছোট দলগুলোকে হাতের মুঠোয় আনার চেষ্টা করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবতা হলো এই সমীকরণে জামায়াত ইসলামী কখনোই পিছনে থাকবে না। ইতিমধ্যেই এনসিপিকে তারা নিয়ে নিয়েছে। নির্বাচন যত এগোবে দিন দরবার তত বাড়বে, সন্দেহ আর অবিশ্বাস ঘনীভূত হবে। এই মেরুকরণ শেখ হাসিনার জন্য রাজনৈতিকভাবে আশীর্বাদ হয়ে উঠবে, আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আর আমাদের ভুলে গেলে চলবে না যে তারেক রহমানকে এখন বহু পক্ষের সঙ্গে রাজনীতিতে খেলতে হবে। ইতিমধ্যেই হাদি ইস্যুতে বিএনপিকে প্রায় শুয়ে ফেলেছিল তারেক রহমানের প্রতিপক্ষরা। দেখা যাক এই প্রতিপক্ষগণ তারেক রহমানকে এখন কোন স্তরে নামিয়ে এনে ফেলে। গত 15 মাসে জামায়াত যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাজনীতির ফাঁকা মাঠ দখল করেছে, তাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সত্যি ঝুঁকির মুখে পড়েছিল। এবং বিএনপি চুপ ছিল। বিএনপি চুপ ছিল কেন? তারেক রহমান চুপ ছিল কেন? কারণ তাকে ফিরে আসতে হবে এবং এই সরকার তাকে নিরাপত্তা দেবে, সুতরাং তাকে তো চুপ থাকতেই হবে। এই অদক্ষতা আর শূন্যতার সুযোগে অনেকেই জামায়াতের বিকল্প হিসাবে তারেককে ভাবতে শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনা হয়তো না চেয়েও একটা সবুজ সংকেত দিয়েছেন।
যাতে এই দ্বন্দ্বটা আরো স্পষ্ট হয়। রাজনীতির প্রতিটি বাঁকে এখন বিএনপির সামনে দাঁড়িয়ে যাবে কে? জামায়াত। এই টানাপোড়েন নির্বাচন পর্যন্ত চলবে। এখানেই শেখ হাসিনার অভিজ্ঞতা আলাদা করে আপনাদের বিচার করতে হবে। আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন। তিনি ভালো করেই জানেন যে তারেক দেশে ফিরলেও বাংলাদেশের রাজনৈতিক নাটাই এখনো জামায়াতের হাতে। এই সরকারের আমলে অফিস আদালত থেকে শুরু করে নিরাপত্তা কাঠামো সবখানেই তাদের প্রভাব। নির্বাচন না হওয়া পর্যন্ত তারেক কার্যত সেই কাঠামোর একজন বন্দী। নির্বাচন আগে বা পরে জামায়াত যে তাকে ব্যবহার করে ছুড়ে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। এই বাস্তবতা জেনেই শেখ হাসিনা রাজনৈতিক টোপ ফেলেছেন। বর্ষিতে শেষ পর্যন্ত কে আটকে পড়ে সেটা সময় বলে দেবে। আরেকটা বড় সত্য এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই। দেশে এখন যে সরকার আছে তা কার্যত অরাজনৈতিক এবং অবৈধ। নামমাত্র ক্ষমতায় থাকলেও দেশ চালাচ্ছে মূলত জামায়াত আর বিএনপি। এনসিপির তরুণদের রাখা হয়েছে মাঠের সন্ত্রাসী তৎপরতার জন্য। কোন চ্যানেল যদি কালকে লেখে বা সংবাদ ওই চ্যানেলকে আমরা জয় বাংলা করে দেব। ওদের সারা ছিঁড়ে পালাবো। লিখতে হবে বিপ্লবীরা দিল্লির যারা ভারতের যারা কত বাংলাকে জয় বাংলা করে দিয়েছে। তোমাদের সরার দরকার নেই, এটা আছে তোমাদেরই বিল, তোমরা আমরা করে যাচ্ছি। আওয়ামী লীগ অনুপস্থিত বলেই দেশে কোনো স্বাভাবিক রাজনীতি নেই, সুষ্ঠু প্রতিযোগিতা নেই। তবু এই ভয়াবহ পরিস্থিতিতেও যখন শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত, নেতাকর্মীরা আত্মগোপনে, কেউ কারাগারে, কেউ নির্মম হত্যার শিকার, তখনও রাজনীতির নিবু নিবু সলতেটা জ্বালিয়ে রেখেছে আওয়ামী লীগই। $460 বিলিয়ন অর্থনীতি যেটা শেখ হাসিনা রেখে গেছেন, সেই বাংলাদেশ চালানো কোন খেলার কথা নয়। ভারতের সঙ্গে 4100 কিলোমিটারের সীমান্ত আর সহযোগিতা ছাড়া এই অর্থনীতি সচল রাখা প্রায় অসম্ভব। রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প সঠিকভাবে সামলাতে না পারলে ধস নামতে সময় লাগবে না। ইউনূস, তারেক বা জিন্দা ওলি কারো মধ্যেই এই জনপ্রিয়তা বা জটিলতা সামলানোর রাজনৈতিক সক্ষমতা নেই। শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সরকার দীর্ঘদিন টিকবে না। শেষ পর্যন্ত মানুষ আবার তাকেই খুঁজতে শুরু করেছে। এখন শেখ হাসিনার করণীয় খুব স্পষ্ট, সময় বুঝে নীরব থাকা। বিএনপি ও জামায়াত যত বেশি ব্যর্থ হবে, শেখ হাসিনা তত বেশি শক্তিশালী হবেন। রাজনীতিতে কখনো কখনো আত্মগোপনই ভয়ের জন্ম দেয়। ঝড়ের আগে যেমন অস্বাভাবিক নীরবতা নামে, ঠিক তেমন এই নীরবতাই ভবিষ্যতের ঝড়ের ইঙ্গিত। খেলা এখন শুরু মাত্র। ওরা খেলছে, শেখ হাসিনা আওয়ামী লীগ গ্যালারিতে বসে দেখছেন, সময় হলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজনীতিতে শেষ হাসিটা সেই হাসে যে অপেক্ষা করতে জানে, কৌশল বোঝে আর দুর্বল অবস্থান থেকেও জয় ছিনিয়ে নিতে পারে। এটা আওয়ামী লীগ আগেও দেখিয়েছে। সন্দেহ আছে কোনো? আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি জিয়া সৈনিক না। শেখ হাসিনা আমার এক বড় ভাই, কি বলে নিয়ে এলাকাতে উড়ে গাড়িতে নিয়ে আসছে, 10 মিনিটের কথা বলে নিয়ে আসছে। তুমি কি আওয়ামী লীগের লোক? জয় বাংলা জয় বঙ্গবন্ধু। খালেদা জিয়ার প্রোগ্রামে আইসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছো, ভয় করছে না? ভয়ের কি আছে? ইনশাআল্লাহ একদিন আসবে জয় বাংলা, ইনশাআল্লাহ একদিন আসবে। ওদের রাজনীতির খেলা যেখানে শেষ হবে, সেখান থেকেই বঙ্গবন্ধু কন্যার রাজনীতি শুরু হবে। এটাই শেখ হাসিনা, এটাই আগামীর বাংলাদেশ। আমাদের মনে রাখলেই হবে শুধু।